গল্পের আসর বা এই অগ্নিলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ থাকছে এর 11তম পর্ব। সুবহান সাহেব বারান্দায় বসে আছেন। তার কোলে মোটা একটা খাতা, যে খাতায় গৃহহীন মানুষদের দুঃখ গাথা এবং তার দূরীকরণের নানান পদ্ধতি নিয়ে ক্রমাগত লিখে যাচ্ছেন। এখন অবশ্য লিখছেন না, এখন ভাবছেন। তবে খাতা খোলা। মাঝে মাঝে চোখ বুলাচ্ছেন। ফরিদ এসে গম্ভীর মুখে পাশে দাঁড়ালো। হাজত থেকে বের হয়ে এই প্রথম সে দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সোবহান সাহেব বললেন, কিছু বলবে? জি। কোন প্রসঙ্গে? ছিনতাই প্রসঙ্গে। দুলাভাই, আপনার হয়তো ধারণা হয়েছে ওই দিনের ঘটনার সঙ্গে আমি জড়িত। সোবহান সাহেব বিরক্ত মুখে বললেন, এখন অন্য কাজে ব্যস্ত আছি, তোমার প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনাকে কথা বলতে হবে না, আমি কথা বলবো, আপনি শুনবেন। আমি কিছু শুনতেও চাচ্ছি না। ও আচ্ছা। ফরিদ বিমর্ষ মুখে ঘরের ভিতর ঢুকলো। মিলির সঙ্গে দেখা হলো। সে ইউনিভার্সিটিতে যাচ্ছে। এখন তাকে কিছু বললেই সে বলবে, মামা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, হাতে একদম সময় নেই। অদ্ভুত এক বাঙালি জাতি, হাতে কোনো কাজ নেই তবু সারাক্ষণ ব্যস্ত ভঙ্গি। এই ভঙ্গিটা বাঙালি জাতি কোথায় শিখলো কে জানে। মিলি, জি মামা। খুব ব্যস্ত? জি না। তাহলে তোর সঙ্গে খানিকক্ষণ কথা বলি ওই ছিনতাইটার প্রসঙ্গে। তোদের সবার হয়তো ধারণা হয়েছে ওই দিনকার ঘটনার পেছনে আমার হাত আছে। আসলে তা নেই। ব্যাপারটা হলো কি মামা, আমার তখন ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। তবে যে বললি তুই ব্যস্ত না। ব্যস্ত না তা ঠিক, ক্লাস আছে তাও ঠিক। ও আচ্ছা, তুই তাহলে আমার কথা শোনায় আগ্রহী না। তুমি ঠিকই ধরেছো মামা। ওই দিনকার ঘটনার মূল নায়ক কাদেরকে আমি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো করেছো মামা, শাস্তি দাও। আমি এখন যাই। কি শাস্তি দিচ্ছি সেটা শুনে যা। তোর ইউনিভার্সিটিতে তো পালিয়ে যাচ্ছে না। 1 মিনিট লাগবে। আমি অবশ্য চেষ্টা করব তার চেয়েও কম সময়ে কাজ করতে। ধর 5-50 সেকেন্ড। বলো, কি বলবে? কাদেরকে মানসিক শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। কঠিন মানসিক শাস্তি। তার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে লেখা থাকবে, আমি চোর। এই অপমানসূচক বিজ্ঞাপন গলায় ঝুলিয়ে সে 1,00,000 বার কানে ধরে উঠবে এবং বসবে। প্রতি উঠবসের সময় উঁচু গলায় বলবে, আমি চোর। বাহ, চমৎকার শাস্তি। এখানেও শেষ না। প্রতি রাতে তাকে একটা করে শিক্ষামূলক ছবি দেখানো হবে। এটা করা হবে আত্মশুদ্ধির জন্য। এখন যাই মামা, তোমার কথা নিশ্চয়ই শেষ হয়েছে। শেষ হয়নি। সময় তো শেষ হয়ে গেছে। 1 মিনিট চেয়েছিলে, তুমি কথা বলেছো 1 মিনিট 33 সেকেন্ড। 33 সেকেন্ড বেশি নিয়ে নিয়েছো। খোদা হাফেজ। মিলি আর দাঁড়ালো না, চট করে চলে এলো বারান্দায়। বারান্দায় পা দিয়েই খানিকটা শঙ্কিত বোধ করলো। বাবার হাতে খাতাপত্র। চট করে বলে বসতে পারেন, মা একটু শুনতো কি লিখলাম। মিলি অবশ্যই বলতে পারে, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিছু শুনতে পারবো না। কিন্তু বলা সম্ভব না, কারণ সে ইউনিভার্সিটি যাচ্ছে না, যাচ্ছে মনসুরের কাছে। বাবার কাছে মিথ্যা বলা সম্ভব না। মিথ্যা কথাগুলি এ মানুষটার সামনে এলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। সোবহান সাহেব মিলির দিকে তাকিয়ে বললেন, ইউনিভার্সিটিতে যাচ্ছিস? মিলি হ্যাঁ না কিছুই বলল না, মধুর ভঙ্গিতে হাসলো। সোবহান সাহেব চিন্তিত গলায় বললেন, 2 দিন হয়ে গেল অথচ আনিস আসছে না, ব্যাপারটা কি বলতো? 2-1 দিন থেকে দেখে আসছে আর কি। তবু চিন্তা লাগছে। আজ না এলে মনে করিস তো, মেডিকেল কলেজের রেজিস্টারে বাসায় একটা টেলিফোন করব। আচ্ছা, তুই যাচ্ছিস কোথায়? মনসুর সাহেবের ফার্মেসিতে যাচ্ছি বাবা। যাচ্ছিস যখন ওকে বলিস আমার সঙ্গে দেখা করতে, জরুরি দরকার আছে। কি দরকার বাবা? এমদাদ সাহেব তার নাতনিকে তার সঙ্গে বিয়ে দিতে চান। তার ধারণা আমি বললেই হয়। ভদ্রলোকের যখন এত শখ, বলে দেখি। বললে লাভ হবে না বাবা,
উনি কিছুতেই পুতুলকে বিয়ে করতে রাজি হবেন না। রাজি হবে না কেন? পুতুল মেয়েটা তো বড়ই ভালো, দেখতেও সুন্দর। মেয়েটা গরিব, গরিব হয়তো দোষে কিছু না, আমি বুঝিয়ে বললেই রাজি হবে। মিলি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সোভান সাহেব গম্ভীর গলায় বললেন, সামান্য মুখের কথা যদি মেয়েটার একটা গতি হয় তো মন্দ কি? কিছু বলার দরকার নেই বাবা। দরকার নেই কেন? তুই আমাকে বুঝিয়ে বল। শেষে রাজি হবে না, মাঝখান থেকে তুমি লজ্জা পাবে। লজ্জার কি আছে? লজ্জার কিছুই নেই। তাছাড়া আমার ধারণা সে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো সে রাজি হবে তাহলে বলে দেখো। তুই হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন, তাও তো বুঝলাম না। মিলি কিছু না বলেই নিচে নেমে গেল। তার মন বেশ খারাপ হয়েছে। মন আরো খারাপ হলো যখন ডাক্তারকে ফার্মেসিতে পাওয়া গেল না। মিলি ঘন্টাখানিক অপেক্ষা করে একটা চিঠি লিখে এলো। ডাক্তার সাহেব, আপনাকে না পেয়ে চলে যাচ্ছি, একবার বাসায় আসবেন, বাবা আপনার সঙ্গে কথা বলবেন। তবে দয়া করে বাবার সঙ্গে কথা বলার আগে আমার সঙ্গে কথা বলবেন, খুব জরুরি। বিনিতা, মিলি। মিলি বাসায় ফিরে দেখে কাদেরের শাস্তি পর্ব শুরু হয়েছে। তার গলায় সাইনবোর্ড, আমি চোর। সে মহা আনন্দে উঠবস করছে। ফরিদ উঠবসে হিসাব রাখছে। প্রতি 50 বার উঠবসের পর 10 মিনিট বিরতি। মিলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এইসব ছেলে মানুষের কোনো মানে হয়? কিন্তু মামা এই কথা কে বুঝাবে? এবারে সব মানুষ এমন পাগল ধরনের কেন? মিলি মন খারাপ করে নিজের ঘরে ঢুকলো। কেন জানি কিচ্ছু ভালো লাগছে না। ঘর সংসার সব ফেলে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে তার এরকম হয়। কদিন ধরে ঘন ঘন হচ্ছে। রহিমের মা ঘরে ঢুকলো। তার মুখ ভর্তি হাসি। কাদেরের শাস্তিতে সে বড়ই আনন্দ বোধ করছে। আফা, আপনারে বুলায়। কে বুলায়? টগরের আব্বা। উনি এসেছেন? হ। তুমি গিয়ে বলো এখন যেতে পারবো না, পরে এক সময় যাব। জি আচ্ছা। আরেকটা কথা শোনো, ডাক্তার সাহেব এলেই তুমি আমাকে খবর দিবে। রহিমার মা ফিক করে হেসেই সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। মিলি তিক্ত গলায় বলল, হাসলে কেন রহিমার মা? বুড়া হয়েছে তো আফা, মাথার নাই ঠিক, বিনা কারণে হাসি পায়, আবার চোখে পানি আয়। ঠিক আছে, তুমি যাও। রহিমার মা আবার ফিক করে হাসলো। তার বড় মজা লাগছে। চোখের সামনে ভালোবাসা দেখতে ভালো লাগে। সে ফরিদের ঘরের দিকে রওনা হলো। কাদেরের শাস্তি আরো খানিকক্ষণ দেখা যাক। কাউকে শাস্তি পেতে দেখলেও মন ভালো হয়, কেন হয় কে জানে। 10 মিনিট শাস্তির পর এখন বিরতি চলছে। বিমর্ষ মুখে ইমদাদ বসে আছে। অনেকক্ষণ ধরেই সে একটা কথা বলতে চাচ্ছিল, সুযোগের অভাবে বলতে পারছিল না। এখন সুযোগ পাওয়ার মুখ খুলল। ভাইজান, একটা কথা বলবো? বলুন। এই শাস্তিতে চোরের কিছু হয় না, চোরের আসল শাস্তি হইল মায়ের, শক্ত মায়ের। ফরিদ বলল, বৈজ্ঞানিক পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে, এ আপনি বুঝবেন না। ছোট একটা পরামর্শ দিই ভাইজান, রাখা না রাখা আপনার ইচ্ছা। দিন পরামর্শ। 2 হাতে 10টা 10টা কইরা ইট দিয়ার রাইতা খাড়া করাইয়া দেন। ইট হাতে লইয়া উঠ বস। আপনার পরামর্শ শুনলাম, দয়া করে আর কথা বলবেন না। জি আচ্ছা। 3 তারিখটা মনসুরের জন্য খুব শুভ। মিলির সঙ্গে তার দেখা হয়েছিল 3 তারিখে। প্রথম যেদিন মিলি তাকে ডাক্তার হিসেবে তাদের বাড়িতে ডাকে, ওই দিনও ছিল 3 তারিখ। নিউমেরোলজি এই সংখ্যাটি সম্পর্কে কি বলে সে জানে না, তবে কিছু নিশ্চয়ই বলে। আজ হচ্ছে 3 তারিখ। সকাল থেকে মনসুরের মনে হচ্ছিল আজ তার জীবনে বড় কোনো ঘটনা ঘটবে। সকালে দাঁত মাজতে মাজতে লক্ষ্য করল 2টা শালিক কিচিরমিচির করছে। খুবই শুভ লক্ষণ। 2 শালিক মানেই হচ্ছে আনন্দ। আনন্দময় কিছু আজ ঘটবেই। দিনটাও চমৎকার। আকাশ ঘন নীল, বাতাসও কেমন জানি মধুর। মনসুর নাস্তা খেয়েই মিলিদের বাড়ির দিকে রওনা হলো। সাত সকালে ওই বাড়িতে উপস্থিত হবার জন্য কোনো একটা অজুহাত দরকার। সে অজুহাতে তৈরি করা হয়েছে। মনসুর গিয়ে বলবে,
কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাবার আগে দেখা করতে এলাম, ইত্যাদি। নিরিবিলি বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সময়ও আরেকটি সুলক্ষণ দেখা গেল। আবারও দুটি শালিক আনন্দে টিপ টিপ করতে লাগলো। সে মনস্থির করে ফেলল যে করেই হোক মিলিকে সে বিশেষ বাক্যটি বলবে। দরকার হলে চোখ বন্ধ করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। তবে বলার আগে দেখে নিতে হবে কথাগুলি মিলিকেই বলা হচ্ছে, অন্য কাউকে না, রং নাম্বার না হয়ে যায়। সোভান সাহেব বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক টানছিলেন। ডাক্তারকে দেখে হাসি মুখে বললেন, কেমন আছো ডাক্তার? স্যার, ভালো আছি। অনেকদিন আসুন এদিকে। খুব ব্যস্ত থাকি, আসা হয়ে ওঠে না। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো এখানে। মনসুর বসল। তার বুক ধকধক করছে। কি সেই জরুরি কথা? প্রবন্ধ পড়ে শোনাবেন না তো? এছাড়া আর কি জরুরি বিষয় থাকতে পারে? আজও যদি প্রবন্ধ শুনতে হয় তাহলে সাড়ে সর্বনাশ। শালিক দুটি এখনো ঘুরছে, লক্ষণ শুভ। একটি যদি উড়ে চলে যায় তাহলে বুঝতে হবে প্রবন্ধ শুনতে হবে। এখনো উঠছে না। ডাক্তার। জি স্যার। তোমাকে যে আমি প্রত্যন্ত স্নেহ করি তাকে তুমি জানো? মনসুরের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। কথাবার্তা কোন দিকে এগোচ্ছে সে বুঝতে পারছে না। তার তৃষ্ণা বোধ হচ্ছে। আমি চাই একটি ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক। সুখী হবার জন্য ভালো একটি মেয়ের পাশে থাকা দরকার। মনসুরের হৃৎপিণ্ড লাফাচ্ছে। কি পরম সৌভাগ্য! স্বপ্ন না তো আবার? না, স্বপ্ন বোধহয় হয় না। স্বপ্নে ঘ্রাণ পাওয়া যায় না। এই তো তামাকের কড়া গন্ধ পাওয়া যাচ্ছে। আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, বলতে পারি তো? অবশ্যই পারেন, অবশ্যই। প্রস্তাবটি তোমার কাছে গ্রহণযোগ্য হবে বলেই আমি মনে করি, কারণ আমি শুনেছি মেয়েটিকে তুমি পছন্দ করো। এইসব ক্ষেত্রে চুপ থাকাই বাঞ্ছনীয়। মনসুতা পারল না। মনের উত্তেজনায় বলে ফেলল, স্যার, আপনি ঠিকই শুনেছেন। বিয়ের ব্যাপারে তোমার আর তাহলে আপত্তি নেই? জি না। এদেশের ছেলেদের একটি প্রবণতা হচ্ছে বিয়ের পর স্ত্রীকে অবহেলা করা। আশা করি তুমি তা করবে না। অবশ্যই না। স্ত্রী পড়াশোনার দিকটিও দেখবে, যেন তাকে পড়াশোনা ছাড়তে না হয়। কোনোদিন ছাড়তে হবে না। তোমার কথা খুশি হলাম। তুমি বসো, আমি ইমদাদ সাহেবকে খবরটা দিই। ভদ্রলোক খুশি হবেন। নাতনিকে নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। মেয়েটি ভালো, তুমি সুখী হবে। মনসুরের মুখ থেকে কুকু জাতীয় শব্দ হলো। আদি মানুষ গাছের ডালে বসে এরকম শব্দেই মনের ভাব প্রকাশ করত। প্রাথমিক ধাক্কাটা এই শব্দের উপর দিয়েই গেল। তারপর খুব ঘাম হতে লাগলো। সোভান সাহেব দ্বিতীয়বার বললেন, তুমি বসো, আমি সংবাদটা ইমদাদ সাহেবকে দিয়ে আসি। উনি খুব খুশি হবেন। মনসুর কিছু বলল না। তার ইচ্ছা করল ছুটে পালিয়ে যেতে, তাও সে পারছে না। মনে হচ্ছে পেরেক দিয়ে কেউ তাকে চেয়ারের সঙ্গে গেঁথে ফেলেছে। ডাক্তার পুতুলকে বিয়ে করতে রাজি হয়েছে এই সংবাদ মিলি শুনল ইমদাদ সাহেবের কাছে। ডাক্তারকে সে চিঠি লিখে এসেছিল। গাধা ডাক্তার কি চিঠি পড়েনি? মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, ডাক্তার রাজি হয়েছে? 16 আনার উপরে 2 আনা, 18 আনা রাজি। কি বলছেন আপনি? সত্যি কথা বলতেছি বই। আইজ হলো মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলি কেমনে? এখন তুমি বই পুতুল একটু সাজায় দাও। এখন সাজিয়ে দিতে হবে কেন? ডাক্তার বৈশা আছে, পুতুল নিয়ে ঘোরাফেরা করবে, একটু রং ঢং আর কি। এতে দোষের কিছু নাই। 2 দিন পরে বিবাহ। বিবাহ না হলে অন্য কথা ছিল। বই একটা ভালো দেখা শাড়ি পরায় দাও, লাল রঙের পুতুলে মানায় ভালো। ডাক্তার যতটা হতভম্ব হয়েছিল মিলি তার চেয়ে বেশি হতভম্ব হলো। তার চোখ জ্বালা করছে, গলার কাছে কি যেন আটকে আছে। নিজেকে সামলাতে অসম্ভব কষ্ট হচ্ছে। বাথরুমের দরজা বন্ধ করে খানিকক্ষণ হাউমাউ করে কাঁদতে পারলে ভালো লাগতো। কাঁদতেও ইচ্ছে করছে না। ইচ্ছা করছে ইট ভাঙা মুগুর দিয়ে ডাক্তারের মাথায় প্রচণ্ড একটা বাড়ি দিতে। ইমদাদ বলল, তাড়াতাড়ি করো বোন, পুতুলের মুখে পাউডার একটু বেশি করে দিবা। মাইয়া আবার শ্যামলা ধাসের, পাউডার ছাড়া এই মায়ের গতি নাই।
পুতুলকে পাঠিয়ে দিন, আমি সাজিয়ে দিচ্ছি। এক্ষণ পাঠাইতেছি। ডাক্তার তাহলে পুতুলকে নিয়ে বেড়াবার জন্য বসে আছে? ইমদাদ হাসি মুখে মাথা নাড়ল। ব্যাপারটা সত্যি নয়। ডাক্তার বসে আছে কারণ ইমদাদ তাকে বলেছে, একটু বসো, তোমার সাথে সুমন সাহেবের জরুরি কথা আছে। ডাক্তার বসে আছে জরুরি কথা শোনার জন্য। ইমদাদ পুতুলকে সাজিয়ে ডাক্তারের সামনে উপস্থিত করল। হাসি মুখে বলল, সোমার সাহেব বলছেন পুতুলকে নিয়ে চিড়িয়াখানা দেখে আনতে। এতে তোমাদের পরিচয়টা ভালো হইব। বিবাহের আগে পরিচয় দরকার আছে। আমাদের সময় দরকার ছিল না, কিন্তু এখন যুগ ভিন্ন। সে যুগে যে বাতাস। মনসুর যন্ত্রের মধ্যে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল গেটের দিকে। পুতুল তাকে অনুসরণ করল। পুতুলের মুখ হাসি হাসি, তাকে দেখাচ্ছেও চমৎকার। চাপা আনন্দে তার চোখ চিকমিক করছে। মনসুর বলল, তুমি চিড়িয়াখানা যেতে চাও? জি চাই। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুতুল বলল, আপনার যেতে ইচ্ছে না করলে যাওয়া লাগবে না। মনসুর ইতস্তত করল, বলল, একটা সমস্যা হয়ে গেছে পুতুল। পুতুল বলল, আমি জানি। হতচকিত ডাক্তার বলল, তুমি জানো? জানবো না কেন? আমি তো বোকা না, আমি সবই জানি। কি জানো? আমি জানি যে দাদাজানের কথার প্যাচে আপনি রাজি হয়েছেন। আসলে আপনি রাজি না। কি করে বুঝলে? পুতুল মুখ নিচু করে বলল, আপনি যে এই বাড়িতে মিলিয়া আপারে দেখার জন্য আসেন সেটা তো সবাই জানে। ও আচ্ছা। মনসুরের বুকের ওপর চেপে থাকা আধমনি পাথর সরে গেল। তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। 2 শালিক দেখা তাহলে পুরোপুরি বৃথা হয়নি। বড় ভালো লাগলো পুতুলকে। চমৎকার মেয়ে। মেয়েটা যে এত চমৎকার তা আগে বোঝা যায়নি। পুতুল, চলো চিড়িয়াখানায় যাই। কেন? কারণ তুমি খুব ভালো একটা মেয়ে। আচ্ছা পুতুল, তুমি যে খুব ভালো মেয়ে তাকে তুমি জানো? পুতুল হাসতে হাসতে বলল, জানি। পুতুলের এই কথাও ডাক্তার বিস্মিত হলো। পুতুলকে সে লাজুক ধরনের গ্রাম্য বালিকা হিসেবে ধরে নিয়েছিল। এখন দেখা যাচ্ছে সে মেয়েটিই লাজুক নয়, কথাও বলছে চমৎকার ভঙ্গিতে। পুতুল, জি? দুপুরে আজ আমরা একটা হোটেলে খাবো। বিকেলে মহিলা সমিতিতে নাটক দেখব। তোমাকে বাসায় দিয়ে আসবো অনেক রাতে। কেন? তোমার দাদাজানকে আমি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে চাই। তাছাড়া তোমার সাথে আমি আলোচনাও করতে চাই। কি আলোচনা? এই জ্বর থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। বলতে বলতে কি মনে করে যেন মনসুর হেসে ফেলল। সে হাসি দেখে হাসতে লাগলো পুতুল। অনেকদিন সে অকারণে এমন করে হাসেনি। তারা লক্ষ্য করল না যে তাদের অকারণ হাসাহাসি এবং রিকশায় পাশাপাশি বসার পুরো দৃশ্যটি গভীর আগ্রহ নিয়ে দেখছে দুজন। গেটের ফাঁক দিয়ে ইমদাদ খন্দকার এবং দোতলার ছাদ থেকে মিলি। দৃশ্যটা দেখতে দেখতে ইমদাদ খন্দকারের মুখ চাপা হাসিতে ভরে গেল। মিলির চোখ ভরে গেল জলে। অনেক চেষ্টা করেও সে সেই জল সামলাতে পারল না। আনিস তার লেখা নিয়ে বসেছিল। নিশা তার কানের কাছে ফিসফিস করে বলল, মিলি খালা কাঁদছে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা, বড়দের কি কাঁদা উচিত? আনিস বলল, না উচিত না, তবে মাঝে মাঝে বড়রাও কাঁদে। বড়দের জীবনেও দুঃখ কষ্ট আসে। আমি কি ওনাকে জিজ্ঞেস করব কেন কাঁদছে? না, তা ঠিক হবে না। ছোটরা কাঁদলে জিজ্ঞেস করা যায়, বড়দের যায় না। ওনাকে কাঁদতে দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে বাবা। কাঁদতে ইচ্ছে করলে কাঁদ। শব্দ করে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো? আমার মনে হয় নিঃশব্দে কাঁদাই ভালো হবে। নিশা বিছানায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তার চোখ দিয়ে পানি পড়ছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আজ অনেকদিন পর সে তার লেখার খাতা নিয়ে বসেছে। লেখায় মন বসছে না। 1 ঘন্টায় মাত্র 10 লাইন লেখা হয়েছে। এই 10 লাইনে তারপর শব্দটা 3 বার। তার লেখালেখির ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে কিনা কে জানে, হয়তো যাচ্ছে। আনিস প্রাণপণে চেষ্টা করছে মন লাগাতে, অভ্যেসটা যেন পুরোপুরি চলে না যায়। নিশা চোখ মুছে বলল, কি করছো বাবা? লিখছি। গল্প? হুম। বড়দের না ছোটদের?
লেখার মধ্যে বড়দের ছোটদের কিছু নেই মা, লেখা সবার জন্য। নিশা মাথা নেড়ে বলল, বড়দের লেখায় প্রেম থাকে, ছোটদের লেখায় থাকে না। তুমি আসলে কিছুই জানো না। আনিস এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাবে ঠিক করেও মনের ভুলে জিজ্ঞেস করে ফেলল, প্রেম কি মা? নিশা মিষ্টি করে হাসল। তার হাসি দেখে মনে হলো প্রেম কি তাও সে জানে না, তবে এই বিষয়ে বাবাকে কিছু বলবে না। আনিস গল্প লেখা বন্ধ করে চিঠি লিখতে বসলো। খুব চমৎকার করে বিলুকে একটা চিঠি লিখতে হবে। খুব দীর্ঘ চিঠি না, সংক্ষিপ্ত চিঠি। বিলু, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ফরিদ দুপুরে খাওয়া শেষ করে দিবানিদ্রার আয়োজন করছে, এমন সময় তার ডাক পড়ল। সোমান সাহেব জরুরি তলব পাঠিয়েছেন। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুলাভাইয়ের এমন কোনো জরুরি কথা তার সঙ্গে থাকতে পারে না যার জন্য দুপুরে ঘুম বাদ দিতে হবে। ট্রপিক্যাল কান্ট্রি মানুষদের জন্য দুপুরে ঘুম যে কত দরকারি তা কাউকে বোঝানো যাচ্ছে না। কি ব্যাপার দুলাভাই? বসো ফরিদ। অফিস খুলে বসেছেন মনে হচ্ছে, কাগজপত্রের ছড়াছড়ি। সোমান সাহেব কিছু বললেন না, নতুন একটা ফাইল খুললেন। কাগজপত্র স্তূপের সঙ্গে আরো কিছু কাগজপত্র যোগ হলো। ফরিদ আতঙ্কিত স্বরে বলল, কিছু পড়ে শোনানোর মতলব করছেন না তো? আপনার মহৎ কোনো রচনা পড়বার বা শুনবার তেমন আগ্রহ বোধ করছি না। আশা করি এই সত্য কথাটা বলে ফেলার অপরাধ ক্ষমা করবেন। তোমাকে কিছু পড়ে শোনাবো না। ধন্যবাদ। তোমাকে যে জন্য ডেকেছি তা বলার জন্য কিছু ভূমিকা প্রয়োজন। ভূমিকা বাদ দিয়ে মূল প্রসঙ্গে চলে যাওয়াই ভালো হয়। আমার ঘুমের সময় পার হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় ঘুমোতে না গেলে আর ঘুম আসবে না। ঘুম ব্যাপারটা মানব জীবনের একটা আনসলভ মিস্ট্রি। সোভান সাহেব ফরিদের দিকে একটা সবুজ মলাটের ফাইল এগিয়ে দিতে দিতে বললেন, এটা পড়ো, মন দিয়ে পড়ো। কিছু পড়তে পারবো না দুলাভাই, মন দিয়ে পড়া তো প্রশ্নই আসে না। কি বলতে চান সংক্ষেপে বলে ফেলুন। ফরিদ, পড়তে না চাইলেও এটা তোমার ফাইল, তোমার সঙ্গেই থাকবে। এতদিন আমি হেফাজতে রেখেছি। এতদিন রেখেছেন যখন, এখনো রাখুন। আমার পক্ষে ফাইল রাখা সম্ভব নয়। একটা ফাইল আমার যাবতীয় পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট রেখেছিলাম। গত 4 বছর ধরে ফাইল মিসিং। আমও গেছে, ছালাও গেছে। সার্টিফিকেট গেছে যাক, ফাইলটার জন্য আফসোস হচ্ছে। সুন্দর ফাইল ছিল। সোভান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রচণ্ড ধমক দিতে যাচ্ছিলেন, নিজেকে সামনে নিলেন। কিছুক্ষণের মধ্যেই অতি জরুরি একটা কাজ করবেন, মেজাজ ঠান্ডা রাখা দরকার। সোভান সাহেবের শ্বশুর ফরিদের বাবা বেশ কিছু টাকা রেখে গিয়েছিলেন। জামাইকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন টাকাটা যেন গচ্ছিত থাকে। যদি কোনোদিন মনে হয় ফরিদের মাথা ঠিক হয়েছে, তাহলেই টাকাটা তাকে দেওয়া যাবে। সেই টাকা ব্যাংকে নিরাপদ আশ্রয়ে বেড়ে বেড়ে হুলস্থুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরিদের মাথা ঠিক হয়েছে এরকম কোনো ধারণা সোভান সাহেবের হয়নি, তবু তিনি টাকাটা দিয়ে দিতে চান। সে করুক, তার যা করতে মন চায়। ফরিদ। জি দুলাভাই, পড়ো। ফরিদ নিতান্ত অনিচ্ছায় পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা এখনো সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কোনো লেখাই সে দ্বিতীয়বার পড়ে না। এই লেখাগুলি তাকে দ্বিতীয়বার পড়তে দেখা গেল। দুলাভাই, এ তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। সোভান সাহেব বিরক্ত গলায় বললেন, কেলেঙ্কারিয়াস ব্যাপার মানে? একটা স্ল্যাং ব্যবহার করলাম। স্ল্যাংটার মানে হচ্ছে দারুণ ব্যাপার। এই টাকাটা কি সত্যি আমাকে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আমি যা ইচ্ছে তা করতে পারি? সোভান সাহেব কিছু বললেন না। ফরিদ চিন্তিত গলায় বলল, এত টাকা দিয়ে কি করব তাই তো বুঝতে পারছি না। আপনি বরং অর্ধেক রেখে দিন, নো প্রবলেম। তুমি এখন আমার ঘর থেকে বিদায় হও। বিদায় হতে বলছেন? হ্যাঁ। টাকার পরিমাণ এখানে কি ঠিকঠাক লেখা? মানে দশমিকের ফোঁটা এদিক সেদিক হয়নি তো? না, তুমি বহিষ্কার হও। হচ্ছি। কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে গেল দুলাভাই। আশা করছি এই ব্যাপারটা স্বপ্ন হলে যখন ঘুম ভাঙবে তখন দারুণ একটা শক পাবো। ফরিদ ঘর থেকে বের হলো। প্রথমেই দেখা রহিমার মার সঙ্গে। ফরিদ হাসি মুখে বলল, কেমন আছো রহিমার মা? যে মামা, ভালো।
আমার কাছে তোমার যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো, আজ যা চাইবে তাই পাবে। স্কাই ইজ দ্য লিমিট। কি চাও? রহিমার মা বেশ কিছু সময় ভেবে বলল, 5টা টাকা দেন মামা। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানুষের আশা আকাঙ্ক্ষা কত সীমিত। যা ইচ্ছা তা চাইতেই বলা হয়েছে। সে চেয়েছে 5টা টাকা। বড় কিছু চিন্তা করার মতো অবস্থাও এদের নেই। সব চিন্তা ক্ষুদ্র চিন্তা। অভাব অনটন মানুষের কল্পনা শক্তিকেও সম্ভবত খর্ব করে। এই নাও 5 টাকা। তুমি যে কত বড় ভুল করলে তুমি জানো না রহিমার মা। যা চাইতে তা পাইতে। স্কাই ইজ দ্য লিমিট। রহিমার মা দাঁত বের করে হাসল। হাসি না থামিয়ে বলল, তাইলে মামা আরো 5টা টাকা দেন। ফরিদ আরেকটা 5 টাকার নোট বের করল। রহিমার মার মুখে হাসি আরো বিস্তৃত হলো। বসার ঘরে শুকনো মুখে মিলে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে বড় ধরনের একটা ঝড় বয়ে গেছে। ফরিদ যখন বলল, তুই আমার কাছে কি চাস মিলি? যা কিছু চাইবার তাড়াতাড়ি চেয়ে ফেল, টাইম নেই। মিলি কঠিন গলায় বলল, তুমি বাবা বড় বিরক্ত করো, এখন যাও। কিছু চাইবি না? না, এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। ওয়ান্স ইন এ লাইফ টাইম। প্লিজ যাও তো, প্লিজ। যাচ্ছি। তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে তুই আলফ্রেড হিচককের কোনো ছবির নায়িকা। ইমদাদ খন্দকারকে যখন জিজ্ঞেস করা হলো, আপনার যদি আমার কাছে কিছু চাইবার থাকে তাহলে চাইতে পারেন, যা প্রার্থনা করবেন তাই পাবেন। ইমদাদ খন্দকার অনেক ভেবেচিন্তে বলল, একখান সিগারেট খাওয়ান বাবাজি, বিদেশি। দেশিটা খাইলে গলা খুসখুস করে। ফরিদ নিজেই দোকান থেকে 1 কাঠি বেনসন অ্যান্ড হেজেস নিয়ে এলো। ইমদাদ খন্দকার গাঢ় স্বরে বলল, বাবাজির ব্যবহারে প্রীত হইলাম, বড়ই প্রীত হইলাম। ইমদাদ সাহেব। জি। আজ আমার মনটা বড়ই প্রফুল্ল। আজ আমি কোনো ভিক্ষুককে বড় ধরনের সাহায্য করতে চাই। সাহায্য করলেও লাভ নাই। ভিক্ষুক হইল গিয়া আপনার ভিক্ষুক। সে যেন আর ভিক্ষুক না থাকে সে চেষ্টাই করা হবে। আমি ঠিক করেছি আগামী 1 ঘন্টার ভেতর যে ভিক্ষুক এ বাড়িতে আসবে তাকে 10,000 টাকা দেব। বাবাজি কি বললেন? আগামী 1 ঘন্টার মধ্যে যে ভিক্ষুক এ বাড়িতে আসবে তাকে দেওয়া হবে 10,000 টাকা। আমি বেশ কিছু টাকা পেয়েছি। 10,000 টাকা এখন কোনো ব্যাপারই না। এখন পাচ্ছে 2টা 5। 3টা 5-এর মধ্যে যে আসবে সেই পাবে। হতভম্ব ভাব কাটাতে ইমদাদ খন্দকারের অনেক সময় লাগলো। পাগল শ্রেণীর অনেকের সঙ্গে তার পরিচয় আছে, এইরকম পাগল সে দেখেনি। বাবাজি, একখান কথা বলি। বলেন। আমিও বলতে গেলে ভিক্ষুক শ্রেণীর, টাকা পয়সা নাই, ঘর বাড়িও নাই, পরান্নভোজী। আমি যদি ভিক্ষুক না হই তাহলে আর ভিক্ষুক কে? আপনার কথা আসছে না। যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কথা হচ্ছে। ঘড়ির দিকে লক্ষ্য রাখুন, 3টা 5 বাজা মাত্রই সময় শেষ। কোনোদিন ভিক্ষুকের যন্ত্রণায় ঘরে থাকা যায় না। আজই ব্যতিক্রম হলো, ভিক্ষুক এলো না। ইমদাদ খন্দকার হাসি মুখে বলল, টাইম শেষ বাবাজি। ফরিদ বিষণ্ণ মুখে বলল, তাই তো দেখছি। রাতে ফরিদ একেবারেই ঘুমোতে পারল না। পুরো রাতটাই বিছানায় জেগে কাটালো। দুবার মাথায় পানি ঢেলে এলো, ছাদে খানিকক্ষণ হেঁটে এলো, কোনো লাভ হলো না। তার মাথার দুপাশে শিরা দপদপ করছে, চোখ জ্বালা করছে, বুকে এক ধরনের চাপা ব্যথা অনুভব করছে। ধনী হওয়ার যে এত যন্ত্রণা তা কে জানত? মিলিও ঘুমোতে পারল না। সে লক্ষ্য করছে পুতুল ফিরেছে হাসি মুখে। তার সারা চোখ মুখ আনন্দে ঝলমল করছে। হাতে বড় একটা চকলেটের টিন। টিন খুলে সবাইকে সে চকলেট বিলি করছে। মিলিকে দিতে এসেছিল। মিলি কঠিন স্বরে বলেছে, আমি চকলেট খাই না। এই কথায় সে ফিক করে হেসে ফেলেছে। সে হাসি মিলির বুকে শেলের মতো বিছেছে। এসব কি? কি হচ্ছে এসব? বোঝার উপর শাকের আটির মতো বড় ব্যাপার একটা চিঠিও এসে উপস্থিত। সে চিঠির ভাব ভাষা সবই কেমন যেন অদ্ভুত। মিলি, আমি ভুল করেছি কিনা তা জানি না, হয়তো করেছি। করলেও এই ভুল মধুর ফুল।
সব মানুষই তার জীবনে অনেক ভুল করে, কিন্তু আনন্দময় ভুল প্রায় কখনোই করে না। আমি করলাম, তার জন্য কি তোরা আমাকে ত্যাগ করবে? এরকম একটা চিঠি লেখার মানে কি? আপা এমন কি ভুল করবে যার জন্য তাকে পরিত্যাগ করতে হবে? পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপা পারে না। তারপরে যদি কোনো ভুল করে থাকে, তাহলে কি সেই ভুল? ভুলের ব্যাপারটা সে স্পষ্ট করে বলছে না কেন? গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বহুব্রীহি। আজ ছিল এর 11তম পর্ব। আমার এই চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে, শুনে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার যদি কোনো সাজেশন থাকে আমার প্রতি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।